এখন সামনে কি কাজ আছে নাজির ভাই? সামনে হচ্ছে আমি নদী সিরিজ নিয়ে কাজ করছি, নদী মাতৃক দেশে। যে আমাদের যে নদীর পাশে পারে যে সভ্যতা তৈরি হয়েছে, এই সিরিজটা আমি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নদী পাড়ের সভ্যতা। হ্যাঁ, আমার পটচিত্রে হ্যাঁ। যেমন তিলাই নদী, গড়াই নদী, তারপরে হচ্ছে যমুনা, পদ্মা, আমরা এখানে বসে মেঘনা। আপনার বাড়ি কোন নদীর পাড়ে? আমার বাসা হচ্ছে তিলাই নদীর পারে, একটা তিলাই। ছোট নদী। তিলাই নদী কোন নদীর মানে পাশে? আমরা বড় নদী কোনটাকে চিনবো যেটা পাশে আছে? করতোয়া নদী। হ্যাঁ, ও, করতোয়া করতোয়া। নদীর শাখা হচ্ছে তিলাই নদী। এটা হচ্ছে আমার নানার বাড়ির সঙ্গে লাগা। আচ্ছা। এবং এই তিলাই নদীতেই যেতাম, হচ্ছে ওখানে হচ্ছে উৎসব হতো আমাদের, যে গ্রামীণ যে উৎসবটা আছে না, নদীর পাড়েই হতো, যেখানে যাত্রাপালা হতো, পুতুল নাচ, বায়োস্কোপ, তারপর নানান রকম পিঠাপুলি। তো এই মামাদের যে জমি ছিল, জমিটা যখন ধান কাটা শেষ হয়ে যেত, তখন সে বিভিন্ন জায়গা থেকে নানান রকম শিল্পীরা আসতো। তো গ্রামীণ জীবন, গ্রামীণ যে আমাদের যে ঐতিহ্যগুলো, এগুলো তো বিলুপ্তি হয়ে গেছে, এটা স্বাভাবিক সভ্যতার কারণে। তো ওই সময়টা আমার খুব মনে পড়ে, যে আমি তখন ছোট ছিলাম, যেতাম মামাদের হাত ধরে, নানান রকম যে পুতুলগুলো নিতাম এবং পটুয়াদের পটের গান পরিবেশন এমন কোনো করতাম। ধরেন যে সুনির্দিষ্ট ঘটনা বা সুনির্দিষ্ট কোনো স্মৃতি যেটা আপনাকে টার্ন মানে একটু রূপান্তর করে ফেলা, মানুষকে পরিবর্তন করে দেয়, যেটা যে আমি ছবি আঁকবো, হ্যাঁ। এই জায়গায় নিয়ে আসছে গ্রাম, নদী, ঐতিহ্যের মধ্যে কোনো কোনো উপাদান মনে পড়ে যেটা আপনাকে একদম বদলে দেয় রাতারাতি? আচ্ছা, বিষয় হলো প্রথমত হচ্ছে আমার যে জননীর কাছ থেকে যে চর্চাটা এবং আমি মনে করি আমার রক্তের ভেতরে মনে ছিল। কারণ আমি মা খালি বলতো যে তোমার ভবিষ্যৎ কি হবে, তুমি এর পাশে অন্য কিছু চর্চা করো, অথবা প্র্যাকটিস করো, অথবা ট্রেনিং নাও। তা আমি হচ্ছে সেই কারণে আবার কম্পিউটারে গ্রাফিক ডিজাইনেও ট্রেনিং নিয়েছি, ওখানে বেশ কয়েকদিন কাজও করেছি। কিন্তু আমার ওই ট্রেনিং মানে রং তুলিতে সবসময় মন পড়ে থাকে, তো সেই কারণে আমি হচ্ছে চাকরিটাও ছেড়ে দিয়েছি। যে আমি যতই সমস্যা হোক, তারপরে রাস্তায় থাকবো, একটু কম খাবো, কিন্তু আমি আমার পটচিত্র চর্চা করব, যেখানে আমার মাটির গন্ধ পাওয়া যায়, আমার দেশকে খুঁজে পাওয়া আচ্ছা, যায়। আপনি একবার আমরা যখন কথা বলা শুরু করলাম তখন একটা বিষয় বলেছিলেন যে পটুয়া কামরুল হাসান বা কাজী নজরুল, এস এম সুলতান, এরা কোনো না কোনো ভাবে আপনাকে অনুপ্রাণিত করেছে। কিন্তু আপনি তো 25 বছর চিত্রকলায় আছেন, কামরুল হাসান বা এস এম সুলতান বা জয়নুল আবদিন এরা কেউ নেই এইখানে। তো এই 25 বছরে চারুকলার যারা শিক্ষক, শিক্ষার্থী, চিত্রকর যারা আছেন, তাদের মধ্যে কার কাজ আপনার ভালো লেগেছে? বা একজনের নামই বলতে হবে এরকম না, কাদের কাজ আপনার ভালো লাগে বর্তমান সময়ের, অর্থাৎ গত 25 বছরের মধ্যে? আমি হচ্ছে যেহেতু পটচিত্র আঁকি, লোকশিল্প আঁকি। না, চিত্র আঁকার জায়গা থেকেই না, শুধু মানে চিত্র উপভোগ করার, চিত্র দেখার, চিত্র ভালো লাগার জায়গা থেকে আচ্ছা আচ্ছা, কাদের কাজ ভালো লাগে? ও এখানে হচ্ছে আব্দুল শাকুর, আচ্ছা। ওনার কাজ আমার খুব ভালো লাগে। উনি হচ্ছে একটা আমাদের যে শীতল পাটির যে মোটিভটা, ওটা নিয়ে কাজ করে। তো এই কাইম চৌধুরীর কাজও আমার ভালো লাগতো। আচ্ছা, আর এখনকার জন্য মধ্যে এখনকার সমসাময়িক স্পেশালি বলতে পারবো না, কিন্তু সবার মানে কাজ সেটা যেই হোক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, লাস্ট না এক্সিবিশন ধরেও বলতে পারেন যে লাস্ট যে এক্সিবিশন গুলো হয়েছে, এগুলো হয়তো আপনার মনে পড়ে যেতে পারে যে এই এক্সিবিশনে অমুকের কাজ ছিল, ওগুলো ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা এরভাবে কথা বললে অনেক সময় আসলে স্মৃতি মনে পড়ে না, হঠাৎ করে মনে পড়ে না। এই জন্য এই প্রদর্শনী তো আমি চেষ্টা করি কন্টিনিউ, যেহেতু চারুকলার কাছে থাকি, সব প্রদর্শনী দেখার চেষ্টা করি। তা মোটামুটি আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা কিন্তু খুব অস্থির, কারণ তারা এই চারুকলায় পাশ করে 90% হচ্ছে আপনার হচ্ছে একটা চাকরিতে চলে যায়। কিন্তু এই যে ত্যাগ স্বীকার করা অথবা পরিশ্রম করা, কাজ নিয়ে মনোনিবেশ করা, এই জায়গাটুকু একেবারে কমে গেছে। কারণ এখন হচ্ছে আপনার যে বাজার ব্যবস্থা, একটা যে আপনি প্রদর্শনী করবেন, সে একটা ডিসপ্লে সেন্টার নাই। এটার জন্য দায়ী হচ্ছে আমাদের যারা গুরু যারা ছিলেন, তারা হচ্ছে দায়ী। কেন তারা হচ্ছে সমাজের, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় ছিলেন, কিন্তু তারা হচ্ছে তাদের সন্তানদের জন্য, তাদের ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য কোনো স্পেস করে নাই। যেটা হচ্ছে আপনার ডিজিটালি একটা আর্টের মার্কেট হতে পারতো,
শিল্পকলায় একটা স্থায়ীভাবে একটা গ্যালারি থাকা উচিত ছিল। যে চারুকলা একটা স্থায়ী গ্যালারি থাকা উচিত ছিল, যে শিল্পীরা ছবি আঁকবে, ছবিটা ডিসপ্লে করবে, এবং এই ছবিটা যেহেতু এখানে নানান রকম দেশি বিদেশি আসে, তারা তখন হচ্ছে একটা কাজ যখন 10,000 টাকা দিয়ে নিল, তখন সেই শিল্পীটা যদি মাসে 3টা কাজও সেল হয়, তখন তারা চাকরি করতে হলো না, সে স্বাধীনভাবে ছবি আঁকতে পারতো। তো এই জায়গাগুলো হচ্ছে তারা তৈরি করেনি। এখন আপনার কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানে বিক্রির জায়গা থেকে সবচেয়ে বেশি মূল্য ছিল কোনটার, এবং কার কাছে বিক্রি করেছেন? বিষয় হলো আমার কাজগুলো যেহেতু আমার দেশকে রিপ্রেজেন্ট করে, আমি মনে করি আমার প্রতিটা ডটে হচ্ছে আমার কাছে অমূল্য। নিশ্চয়ই। কেন সোনার যে অমূল্য, এখন হচ্ছে সঠিকভাবে রিপ্রেজেন্ট না হওয়ার কারণেই হচ্ছে এটা দায়িত্ব শুধু আমার একার নয়, আমার রাষ্ট্রে আপনাদের মতো বুদ্ধিজীবীদেরও এটা দায়িত্ব সঠিক জায়গায় সঠিক কিছু উপস্থাপন করা। তো এইভাবে আমি হচ্ছে এই 2টা বড় পেন্টিং করেছিলাম, যেটা হচ্ছে জাতিসংঘের যে হেড অফিসে আছে এই ইয়াতে আপনার গুলশানে, এটা হচ্ছে মোটামুটি বড় কাজ ছিল। আচ্ছা, আর একদম সর্বশেষ যে বিষয়টা জানতে চাইবো, যেটা নিয়ে আপনি এই একটু আগে একটু খোঁচাও দিলেন আমাদেরকে, হ্যাঁ, যে আমাদের কাজ একজন শিল্পীর দৃষ্টিতে, একজন নাজির হোসেনের দৃষ্টিতে, বা একজন এই দেশের নাগরিকের দৃষ্টিতে শিল্পকলার জন্য, বা আপনি যে ধরনের সংস্কৃতি চর্চা করেন, যে ধরনের বায়োস্কোপের মধ্যে আপনি থাকেন, আমি বায়োস্কোপ বলছি এই কারণে যে ধরনের শিল্প নেশার মধ্যে আপনি থাকেন, তার জন্য কেমন একটা দেশ হওয়া উচিত আপনি মনে করেন? এটা হচ্ছে খুব সহজ সরল। আমি মনে করি হচ্ছে আমাদের যারা সংস্কৃতির যারা বুদ্ধিজীবী আছে, বড় জায়গায় আছে, ওনারা যদি 10 জন মিলে যে এই শিল্পকলার এই খাতে, যেমন হচ্ছে বইমেলার কথাই বলেন, বইমেলায় শুধু হচ্ছে কবিদের শুধু কবি সাহিত্যিকদের, কিন্তু এটা তো সবার, কারণ একটা বইয়ের প্রচ্ছদ, হাজারো গল্পের মধ্যে হচ্ছে বইয়ের প্রচ্ছদ দেখেও কিন্তু মেলা কিছু আমরা শিখি। চিত্রকলা হচ্ছে এমন একটা ভাষা যে এটা হচ্ছে সারা পৃথিবীর অন্ধবাদে, সারা পৃথিবীর মোটামুটি যারাই তারা বুঝে। তো এই বই মেলায় হচ্ছে শিল্পীদেরও অংশগ্রহণ করা উচিত, বাণিজ্য মেলা, তো নানান রকম মেলায় হচ্ছে আমি মনে করি হচ্ছে যেমন মেট্রো রেল যেটা হয়েছে, এখানে যে যাত্রী যে ইয়াটা, ওখানে হচ্ছে বই থাকবে, শিল্পকর্ম থাকবে। আপনার হচ্ছে সদরঘাটে, এয়ারপোর্টে, কমলাপুরে যখন এই যে বই এবং শিল্পকর্মর যখন হচ্ছে আমরা প্রদর্শনীগুলো করতে পারবো, এখান থেকে আমাদের কবিতার বইটাও বিক্রি হয়ে গেলো, সে হচ্ছে তখন চাকরি না করে সে কবিতা লেখাই শুরু করলো। তারপরে শিল্পীটাও হচ্ছে সে হচ্ছে চাকরি তো যারা করে তারা করবে, কিন্তু যারা হচ্ছে ভালো কাজ করতে চায় তাদের হচ্ছে রিপ্রেজেন্টটা খুব জরুরি। সেই জন্য আমি মনে করি এই প্ল্যাটফর্মগুলোতে এখনো ভাবা উচিত, আমাদের সবই আছে, জাস্ট গোছানো একটা প্ল্যাটফর্ম করা উচিত, যেখানে হচ্ছে শিল্প সাহিত্য প্রদর্শনী, সেটা ডিজিটাল হোক অথবা হার্ড কপি হোক, এগুলো হচ্ছে অবশ্যই খুব জরুরি। যত এটা ডিসপ্লে হবে তত আমাদের দেশের জন্য ভালো। কেন একটা শিশু একটা বই দেখবে, তখন তার মা চেষ্টা করবে বইটা নেওয়ার জন্য, তখন হচ্ছে যে লেখলো তার সেও অর্থনৈতিকভাবে লাভবান হলো, এবং যে ওই মানসিক বিকাশটাও ঘটবে ভালোভাবে। সেই চর্চাটা হচ্ছে আমাদের করা উচিত। অনেক ধন্যবাদ নাজির ভাই আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি যে রকমের যে দেশ চাইলেন, যে ধরনের শিল্পময় একটা দেশের কথা বললেন, আমরা আশা করবো এরকম একটা দেশ হবে কি হবে না জানি না, কিন্তু আমরা ওই স্বপ্নের মধ্যে, ওই আশার মধ্যে আমি প্রতিটা নিয়ত সময় দেখি আমার যে দেশ, আমার যে লাল সবুজ পতাকা এবং নদী মাতৃক দেশ, পৃথিবীতে এরকম দেশ আর নেই। খালি জাস্ট আমাদের সুন্দরভাবে সবকিছু সাজিয়ে দেখতে হবে। সততাটা হলেই আমার দেশ একটা সময় সারা বিশ্বের লোক এখানে আসবে। ধন্যবাদ আপনাকে।